নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ গল্পটি সম্পর্কে পাঠদান করব। প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ গল্পের আজ হবে প্রথম পাঠ। কথাসাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্য জগতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি যে শুধু কথা সাহিত্যের জন্যই বিশিষ্ট তা নন, অর্থাৎ শুধু গল্প বা নাটক রচনা করেছেন তাই নন, তিনি কিন্তু বেশ কিছু কাব্য কবিতাও রচনা করেছেন। বাংলা সাহিত্যের অঙ্গনে তিনি কাব্য কবিতার জন্য সমধিক প্রসিদ্ধি লাভ করেছেন। তার উল্লেখযোগ্য দু একটি কাব্যের নাম আমি বলছি, যেমন প্রথমা, এটি তার প্রথম কাব্যগ্রন্থ প্রথমা। এছাড়াও সম্রাট, ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। প্রথমা, সম্রাট, ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা প্রেমেন্দ্র মিত্র রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এই সাগর থেকে ফেরা এই কাব্যগ্রন্থটির জন্য তিনি একাডেমি পুরস্কার অর্জন করেন 1957 সালে। বহু ছোট গল্প তিনি রচনা করেছেন। তার উল্লেখযোগ্য ছোট গল্পগুলো যেমন বেনামি বন্দর, 1930 খ্রিস্টাব্দে এই গল্পটি প্রকাশিত হয়। বেনামি বন্দর গল্পগ্রন্থ। পুতুল ও প্রতিমা, পুতুল ও প্রতিমা, পঞ্চস্বর, মৃত্তিকা, মহানগর। তাহলে কি বললাম, আরেকবার বলছি। বেনামি বন্দর, পুতুল ও প্রতিমা, পঞ্চস্বর, মৃত্তিকা, মহানগর ইত্যাদি। এগুলো যেমন গল্প গ্রন্থ, আবার এই নামে গল্পগুলোও কিন্তু এই গ্রন্থগুলোর মধ্যে রয়েছে। এছাড়াও তোমরা একাদশ শ্রেণীতে যখন পাঠ করবে তখন দেখবে সেখানে তেলেনা পোতা আবিষ্কার বলে বিশিষ্ট একটি গল্প রয়েছে। বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য শ্রেষ্ঠ ছোট গল্পের মধ্যে এটি পড়ে, অর্থাৎ ছোট গল্পগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য গল্প তেলেনা পোতা আবিষ্কার, সেটিও কিন্তু প্রেমেন্দ্র মিত্র রচিত। আর আমরা যে গল্পটি পড়ছি সেটি হচ্ছে নিরুদ্দেশ। এই গল্পটি প্রথমে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময়ে আমাদের পর্ষদ যে গল্পটিকে সংকলিত করেছে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে, সেটি সামনে চড়াই বলে যে গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1947 খ্রিস্টাব্দে, সেই সামনে চড়াই গল্পগ্রন্থ থেকে আমাদের নিরুদ্দেশ গল্পটি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন গ্রন্থ, কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। তার সাহিত্য ক্ষেত্রে এই অবদানের জন্য প্রথমেই আমি বললাম 1957 সালে তিনি একাডেমি পুরস্কার পেয়েছেন। এছাড়া 1958 সালে তিনি রবীন্দ্র পুরস্কার অর্জন করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে 1988 সালে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করে। তাছাড়া ভারত সরকার থেকেও তিনি পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। তো এই গেল আমাদের নিরুদ্দেশ গল্পের রচয়িতা প্রেমেন্দ্র মিত্রের সাহিত্য কীর্তি সম্পর্কে সংক্ষিপ্ততম কিছু তথ্য তোমাদের আমি দিলাম। এবার আমরা পাঠ্যপুস্তকের মধ্যে প্রবেশ করব, অর্থাৎ নিরুদ্দেশ গল্পের বিষয়বস্তুর মধ্যে আমরা প্রবেশ করব। দেখো, নিরুদ্দেশ নামটা শুনলেই তো আমরা বুঝতে পারি যে কেউ হয়তো হারিয়ে গেছে, বা এই হারিয়ে যাওয়া মানুষজনদের সম্পর্কে যে তথ্য এবং এই হারিয়ে যাওয়া মানুষজনদের নিয়ে আমাদের মনে যে আতঙ্ক সৃষ্টি হয়, আশঙ্কা সৃষ্টি হয়, সেই নিয়েই এই গল্পটি। কিন্তু এই গল্পের আঙ্গিকটি একটু অন্য রকম। গল্পকথক এখানে যেন একটি গল্প বলছেন, গল্পকথকের কথার মধ্য দিয়ে এবং তার বন্ধু সোমেশ তার কথার মধ্য দিয়ে আমরা কিন্তু এই
নিরুদ্দেশ গল্পের বিষয়বস্তু জানতে পারব। প্রথমেই দেখো, কথক বলছেন দিনটা ভারী বিশ্রী। দিনটা শীতের দিন, আর শীতের দিনে যদি আকাশ মেঘলা হয়ে থাকে এবং বৃষ্টি পড়ুক বা নাই পড়ুক, আকাশ যদি মেঘলা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। একেই তো শীত, তারপরে আকাশের মুখ যদি ভার হয়ে থাকে আমাদের মনের মধ্যেও যেন কেমন একটা অস্বস্তি পরিবেশিত হয়, অস্বস্তি ভাব প্রকাশিত হয়। ঠিক সেই রকমই মেঘাচ্ছন্ন আকাশ, পৃথিবী যেন ম্লান হয়ে আছে, অসার হয়ে আছে। গল্পকথক বলছেন এইরকম অবস্থায় সোমেশ, অর্থাৎ গল্পকথকের বন্ধু সোমেশ যদি এসে না পড়তো দুপুরবেলাটায়, তাহলে কিভাবে যে সময়টা কাটাতাম সেটা তিনি ভেবে উঠতে পারছেন না। খবরের কাগজের পাতা দু একবার উল্টোচ্ছেন এবং উল্টোতে গিয়ে তিনি দেখছেন যে খবরটিতে তার চোখ আটকে গেল সেটি তিনি বন্ধু সোমেশকে বলছেন যে আজকের কাগজে একসঙ্গে 7-7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন, একই সঙ্গে একই দিনে 7-7টি নিরুদ্দেশের বিজ্ঞাপন, এটি তো কম কথা নয়। এই কথাটি তিনি সোমেশকে বললেন, গল্পকথক দেখেছো একটা খবর আজকে বেরিয়েছে, একই দিনে 7-7টি নিরুদ্দেশের খবর। কিন্তু বন্ধু সোমেশ এই কথায়, গল্পকথকের এই উক্তিতে কোনো প্রত্যুক্তি করল না। সে যেমন নির্বিকারভাবে উদাসীনভাবে বসেছিল এবং সিগারেট এর ধূম্রপান করছিল, ঠিক সেটাই করতে লাগলো। নিস্তব্ধ ঘরের ভিতর কুয়াশার কুণ্ডলী যেন ধীরে ধীরে পাক খেতে খেতে ওপর দিকে উঠছে। বাইরের পরিবেশটা ভালো না, একটা অস্বস্তিকর, ঘরের মধ্যেও যেন একটা দম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বাইরের অসারতা, গল্পকথক বলছেন বাইরের অসারতা যেন আমাদের মনের উপরেও চেপে বসছে। তো এই রকম একটা অস্বস্তিকর পরিবেশে তো সোমেশ কিছু বলছে না, লেখক একাই কথা বলছেন। তখন ভাবছেন এই পরিবেশের অস্বস্তিটা একটুখানি কাটিয়ে ওঠা দরকার। তিনি বললেন নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে আমার কিন্তু হাসি পায়। এটা কে বলছেন? এটা গল্পকথক বলছেন যে নিরুদ্দেশের এই যে বিজ্ঞাপনগুলো আমরা দেখতে পাই, এই বিজ্ঞাপনগুলো দেখলে আমাদের মনে যেন হাসি সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের মন নয়, এটা লেখক বলছেন, তার যেন হাসি পায়। কেন না, তিনি বলতে চাইছেন যে অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো, ছেলে হয়তো রাত করে বাড়ি ফিরছে, বাবা বা মা হয়তো খুব বকাবকি করছে, এরকম প্রায় হয়ে থাকে, এবং তার ফলে সে হয়তো নিরুদ্দেশে বেরিয়ে পড়ছে। তো এইরকম একটা গল্প কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলছেন ছেলে প্রায় প্রতিদিনই অনেক রাত করে বাড়ি ফেরেন, বাবা কাজ থেকে ফিরে এসে ছেলেকে দেখতে পান না। যখন খেতে বসার সময় তিনি খোঁজ করেন, কিন্তু ছেলেকে দেখতে পান না, কারণ ছেলে রাত করে বাড়ি ফেরেন। এবং বাবা জানতে পেরেছেন যে মা তার যে জমিয়ে রাখা কিছু পুঁজি, কিছু অর্থ, সেখান থেকে ছেলেকে পয়সা দেন। ছেলে কি করে? থিয়েটার দেখতে যায়। তো এটা বাবা মেনে নিতে পারেন না। তিনি বলেন এত রাতেও বাবুর আসবার সময় হলো না, অর্থাৎ ছেলেকে উদ্দেশ্য করে বলেন। যখন মায়ের সঙ্গে বাবার কথোপকথন হয়, বাবা এই অভিযোগটা করেন এবং স্বাভাবিকভাবেই তার রাগ হয় যে এর আগের বছরও ছেলের রেজাল্ট ভালো হয়নি, এবারও এই রকম যদি তার পড়াশোনার অবস্থা হয় তাহলে নিশ্চয়ই তার রেজাল্ট ভালো হবে না। তাই তিনি বলেন আরবার তো ফেল করে মাথা কিনেছেন, এবারও কি কৃতার্থ করবেন? এবারও যে কৃতার্থ করবেন সেটা বুঝতে পারছি, এবার দূর করে দেব তাকে। অর্থাৎ বাবার রাগ কিন্তু অপ্রাসঙ্গিক নয়। ছেলে রাত করে বাড়ি ফিরছে, পড়াশোনা করছে না, আগের বছরও ভালো রেজাল্ট করতে পারেনি, অর্থাৎ প্রায় অসফল, ব্যর্থ হয়েছে। তো কাজেই এটা তিনি মেনে নিতে পারছেন না এবং এই মৌখিক আস্ফালনেই হয়তো শেষ হয়ে যেত। কিন্তু এমন সময় দেখা গেল সত্যি সত্যি ছেলে এসে গেছে, বাবার মাথায় হয়তো একটা রাগ চেপে গেছে, আর সেই সময় ছেলেকে দেখে তিনি আর নিজে ঠিক থাকতে পারলেন না। তো শেষ পর্যন্ত বাবা বললেন এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। অর্থাৎ রাগের মাথায় তিনি এই কথাটা বললেন, আর ছেলের অভিমান কতটা গুরুতর সে কিন্তু বাবার কথা শুনে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যেতে উদ্যত হলো।
মা কোন দিক সামলাবেন বুঝতে পারছেন না, ছেলের দিক সামলাবেন না বাবার সঙ্গে কথা বলবেন, বাবাকে শান্ত করবেন, শুধু কাতরভাবে বললেন, আহা খাওয়া দাওয়ার সময় কেন এসব কথা বলছো, খাওয়া দাওয়াটা মিটে যাক তারপরে না হয়। কিন্তু বাবার রাগ চেপে গেছে, তখন সে বলতে পারছে, তিনি তখন নিজের রাগকে সামলাতে পারছেন না, তাই বলে উঠলেন, তোমার আশকারাতেই উচ্ছন্নে গেছে ছেলেটি, মাথাটি তুমি খেয়ে রেখেছ। মা আর কি বলবেন, আঁচলে চোখ মোছেন। এবং এইরকম অবস্থায় ছেলে কিন্তু চলে যাচ্ছেন বাড়ি থেকে, ছেলে চলে গেছে। পরের দিন ভয়ানক কাণ্ড, সে মা সারা রাত দাঁতে কিছু কাটেনি, অর্থাৎ তিনি খাননি, এবং তিনি বাবার সঙ্গেও তেমনভাবে কথোপকথন করছেন না, অর্থাৎ স্বামীর সঙ্গে। কর্তা কিন্তু গৃহিণীকে ধমক দিয়ে বলছেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। মুখে কথা বলছেন কিন্তু কাজে সেটা করতে পারছে না, তার মনের ভেতরেও কিন্তু একটা অস্বস্তি হচ্ছে। ছেলে চলে গেছে, তার জন্যই বলা যায়, তিনিই বকেছেন। আবার মা তিনিও কিছু খাচ্ছেন না, অর্থাৎ তার স্ত্রী কিছু খাচ্ছেন না, তিনি অসুস্থ হয়ে পড়বেন, এই এক অস্বস্তির মধ্যে তিনি পড়েছেন। মুখে কিন্তু বলছেন, ও দেখো না সুরসুর করে আবার ফিরে আসবে, বিনে পয়সায় এমন হোটেল আর কোথায় পাবে। মা অশ্রুসিক্ত হয়ে বলেন, এই দারুণ শীতে সে বাড়ি ফিরল না, কোথায় আছে, কি করে বসে কে জানে। অর্থাৎ তার মনের ভেতরেও কিন্তু একটা অস্বস্তি, একটা ভয় কাজ করছে। বাবা তিনি মুখে ওই রকম ধমক দিলেও মনের ভেতরে তারও কিন্তু অস্বস্তি কাজ করছে। তিনি অফিস থেকে ফিরে আসছেন, পরের দিনের কথা বলছে গল্পকথক। অফিস থেকে ফিরে আসার পরেও দেখছেন ছেলে বাড়ি ফেরেনি, এবং মাও কিন্তু যথারীতি কিছু খাননি। একজন মানুষ অফিস থেকে ফিরে এসেই যদি বাড়িতে এইরকম একটা অশান্তিময় পরিবেশ দেখেন, তাহলে তার নিশ্চয়ই ভালো লাগবে না। তাই তিনি বলছেন কি, না আর থাকতে দিল না, এই অশান্তির চেয়ে বনবাসে যাওয়াই ভালো। অর্থাৎ তার মনের ভেতরে ক্ষোভ, তার মনের ভেতরেও কিন্তু একটা অস্বস্তি তৈরি হচ্ছে। তিনি করলেন কি, খবরের কাগজে খবর দেবার জন্য, বিজ্ঞাপন দেবার জন্য সেখানে গেলেন। কিন্তু খবরের কাগজের অফিসটা বড় অদ্ভুত রকমের, কোথায় যে কি হয় চেনা মানুষ না গেলে পরে বোঝা মুশকিল। অর্থাৎ যিনি প্রথম গেছেন তিনি বেশ অস্বস্তিতে পড়বেন, যে কোন ঘরে কোন খবরটির জন্য যেতে হবে সেটা কিন্তু বোঝা মুশকিল। এদিক ওদিক ঘুরে তিনি একটি ঘরে দুজন লোক বসে আছে দেখে সেখানে ঢুকে পড়লেন। এবং সেখানে গিয়ে দেখছেন একজন নিরীহ গোছের মানুষ, তার মনে হলো ইনি শান্ত নিরীহ মানুষ, তাই তাকে বললেন যে আপনাদের কাগজে একটা খবর বের করতে চাই, খবর দিতে চাই। কিন্তু সেই মানুষটি দেখতে নিরীহ হলে কি হবে, তিনি কেমনভাবে কথা বলছেন দেখো, আমরা কি এতদিন রামযাত্রা বের করছি, কেন আমাদের খবরগুলো কি ভালো লাগছে না। অর্থাৎ একটা বিদ্রূপ, একটা অসহিষ্ণু মনোভাব। কিন্তু সেই সময় এবং বাবা, অর্থাৎ যিনি খবরটি দিতে গেলেন, যে ছেলেটি চলে গেছে তার পিতা, তিনি বেশ অস্বস্তির মধ্যে পড়লেন। তখন সেখানেই আর একজন ভদ্রলোক ছিল, তাকে কিন্তু দেখে মনে হচ্ছে ইনি একটু তিরিক্ষি মেজাজের হতে পারে। কিন্তু তিনি বলেন, আহা করছেন কি, উনি কি বলতে চাইছেন একটু শোনো না। এবং ভদ্রলোককে বললেন, আপনি বসুন, বলুন আপনি কি বলতে চাইছেন। তো বাবা আমতা আমতা করে বলছেন, আমার ছেলে বাড়ি থেকে চলে গেছে। এই কথা শুনে ওই যে ভদ্রলোক তিনি বলেন, আচ্ছা কি লিখতে হবে বলুন, কিভাবে লিখতে হবে, এই যে কাগজ দিচ্ছি। বাবা অস্বস্তিতে পড়ছেন, বলছেন আমি লিখব। অর্থাৎ তিনি তো বুঝে উঠতে পারছেন না কি লিখবেন। তখন সেই ভদ্রলোক বললেন, বুঝেছি, রাগারাগি করে চলে গেছে বুঝি, আগে কি লিখতে হবে না, ফিরে আসবার অনুরোধটি আপনি লিখে দিন। ভদ্রলোক বলছে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি। তো এবার তিনি বলছেন, আচ্ছা আমি লিখে দিচ্ছি। বাবাকে কাগজটা লিখে দিলে তিনি একটু খারাপ অবস্থার মধ্যে পড়লেন, অর্থাৎ তিনি বুঝে উঠতে পারছেন না। তখন সেই ভদ্রলোক বললেন, আচ্ছা দিন, আমি লিখে দিচ্ছি। দয়া পরবশ হয়ে সেই ভদ্রলোক, আচ্ছা আমরা লিখে দেবক্ষণ, আপনি শুধু নাম ধাম ঠিকানা এইগুলো যা আছে সেই তথ্যগুলো আমাদের এখানে দিয়ে যান, পরিচয়গুলো আমাদের এখানে দিয়ে যান। তখন সেই পিতা, অর্থাৎ নিরুদ্দেশ ছেলেটির পিতা, তখন একটু যেন স্বস্তি অনুভব করলেন।
তিনি তখন বললেন একটু ভালো করে লিখে দেবেন, ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি। এটা তো মনের যে আবেগ, তিনি কঠিন হতে চাইছেন ছেলের কাছে, কিন্তু কঠিন হতে গিয়ে দেখলেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ছেলেও ঘর থেকে বেরিয়ে গেছে, আবার বাড়িতে গিন্নি তিনিও প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, অর্থাৎ তিনি কোন দিক সামলাবেন। তাই তিনি বলছেন একটু ভালো করে লিখে দেবেন। তখন সেই ভদ্রলোক বলছে বলতে হবে না, এমন করে লিখে দেব দেখবেন সেই ছেলে আপনার পায়ে সে কেঁদে পড়বে, আপনি নিশ্চিন্তে থাকুন। বাবা তখন, অর্থাৎ সেই পুত্রের পিতা, তিনি বিজ্ঞাপন অফিস থেকে, এবার খবরের কাগজের অফিস থেকে বাড়িতে চলে এলেন, এবং বাড়িতে এসেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ছেলে তার বাড়িতে চলে এসেছে। কিন্তু অনুতপ্ত হয়ে এসেছে তা নয়, কিন্তু সে তার ওই কিছু বইপত্র আছে সেগুলো নিয়ে চলে যাবে এই উদ্দেশ্যে এসেছে। আর এবার কিন্তু মায়ের ক্রুদ্ধ কণ্ঠস্বর শোনা যায়। যেই মা এতক্ষণ ছেলের হয়ে একটু কথা বলছিল, তিনি কিন্তু বলতে লাগলেন, হ্যাঁ তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তুই হয়েছিস, কোন ছেলে না বকুনি খায়। অর্থাৎ এটা কিন্তু মায়ের বকুনি না, এটা কিন্তু আসলে তার মনের আবেগ, যে তাকে আবদার মেশানো বকুনি যাকে বলি আমরা, যে তার অনুযোগ, যে কে না বকুনি খায়, তাই বলে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুই একেবারে পীর হয়েছিস, জানিস কাল সারা রাত তোর বাবা দু চোখের পাতা এক করতে পারেননি, আসলে নিজেও তো করতে পারেননি, কিন্তু বলছেন যে তোর বাবা এটা করতে পারেননি। এবার বাবা কিন্তু উল্টো, অর্থাৎ আগে তিনি বকাবকি করছিলেন, এবার তিনি বললেন কি বকছো কেন। মা তখন ধমক দিয়ে বলছে তুমি থামো তো, আদর দিও না বেশি, একটু বকুনি খেয়েছেন তো বাড়ি ছেড়ে চলে যাবে। এই যে আমরা এই মান অভিমান এই ব্যাপারটা এবারে দেখতে পাচ্ছি। গল্প কথক বলছেন অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই লাইনটা ধরে কিন্তু একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি হতে পারে, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই। কোন ইতিহাসের কথা বক্তা বলতে চেয়েছেন? তাহলে কোন ইতিহাসের কথা? এই এতক্ষণ ধরে যে গল্পের যে প্রেক্ষাপটটা, গল্পটা যে হলো এই ইতিহাস, অর্থাৎ ছেলে দেরি করে বাড়ি ফেরে, বাবার বকুনি, ছেলের বাড়ি থেকে চলে যাওয়া, আবার দুদিন পরে মানে ছেলের নিরুদ্দেশ সম্পর্কে খবরের কাগজে বেরোনো, তার মধ্যেই ছেলের আবার ফিরে আসা, এবং এই মান অভিমান পালা মিটে গেলে আবার সে নিরুদ্দেশ যাওয়া বন্ধ হয়ে যাওয়া, এই ইতিহাসের কথাই কিন্তু গল্পকথক বলতে চাইছেন। তাহলে প্রশ্নটি হচ্ছে অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই। কোন ইতিহাসের কথা গল্পকথক বলতে চেয়েছেন? তাহলে এতক্ষণ যে গল্পটা বললাম এই ইতিহাস, ওই ছেলের চলে যাওয়া এবং ফিরে আসা এই ইতিহাস, এটাই কিন্তু এই প্রশ্নের উত্তরটা হবে। এরপরে আমরা দেখছি গল্পের মোড় কিন্তু ঘুরে গেল। এতক্ষণ ধরে গল্প বলে যাচ্ছে যে গল্পকথক সোমেশের সিগারেট ততক্ষণ শেষ হয়ে গেছে, কিন্তু তিনি একটি কথাও বলেননি, এবং গল্পকথক তার মনে হলো সোমেশ কি আদৌ আমার কথাটা শুনছে। তাই বিরক্ত হয়েই গল্পকথক সোমেশকে বলছে, কি হয়েছে তোমার বলো দেখি, মিছিমিছি আমি একলা বকে মরছি, তুমি তো কোনো কথা বলছো না। সে কথারও কোনো উত্তর না দিয়ে সোমেশ করলো কি, ছড়ানো পাটা একটু গুটিয়ে নিয়ে সোজা হয়ে বসে সিগারেটের অবশিষ্টটুকু ফেলে দিল, এবং তারপর বলল, তুমি জানো না এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। এই লাইনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটা পড়তে গেলে তোমাকে গল্পের পিছন দিকটায় যেতে হবে। কোন সত্যকার ট্র্যাজেডির কথা তিনি বলতে চাইছেন? কোন সত্যকার ট্র্যাজেডির কথা কোন ট্র্যাজেডির কথা বক্তা বলতে চাইছেন? এবার সোমেশ বলছে একটু হেসে, না, কথক বলছে যে আমি অস্বীকার করছি না যে কখনো কখনো সত্যি সত্যি যে চলে যায় সে আর ফিরে আসে না। তো গল্পকথক ভাবলো সোমেশ হয়তো এই কথাটাই বলছে, যে নিরুদ্দেশের বিজ্ঞাপন এবং সেটা ট্র্যাজেডিকে বহন করে আনে। তাই বলছে
জানি, একথা অস্বীকার করছি না, সত্যি সত্যি অনেক ক্ষেত্রেই যে যায় সে আর আসে না। সোমেশ বলল, না, ওই ফিরে আসারই একটা ট্র্যাজেডি, সেটা আমি জানি। উৎসুকভাবে তখন কিন্তু গল্পকথক তার মুখের দিকে তাকিয়ে আছে। তাহলে ছাত্র বন্ধুরা, নিরুদ্দেশ গল্পের প্রথম পাঠ আজ এখানেই শেষ করলাম। ফিরে আসা ট্র্যাজেডির কথা, সেই কাহিনীটা আমরা দ্বিতীয় পাঠে আলোচনা করব। তাহলে আজকে অর্থাৎ নিরুদ্দেশ গল্পের প্রথম পাঠের আলোচনা এখানেই শেষ করলাম, যেখানে আমরা দেখলাম একটি ছেলে দেরি করে বাড়ি ফিরছে রাতে, মায়ের আশকারায় সে থিয়েটার দেখছে, বাবার বকুনিতে অভিমানে সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, আবার খবরের কাগজের বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার আগেই সে বাড়িতে ফিরে যাচ্ছে। মা বাবা ছেলের মান অভিমানের পালা সাঙ্গ হচ্ছে, ছেলে থেকে যাচ্ছে। এই ইতিহাসের কাহিনী আজকে আমরা নিরুদ্দেশ গল্পের প্রথম পাঠে আলোচনা করলাম। তাহলে নিরুদ্দেশ গল্পের প্রথম পাঠ এখানেই সমাপ্ত হলো।